হ্যালো, আসসালামু আলাইকুম। এমএস ম্যাথকে সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক সাবজেক্টের চ্যাপ্টার 1 গতিশীল প্রবাহের স্থিতিবিদ্যার বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আসি হাইড্রোডাইনামিক জলগতিবিদ্যা বা উদ্গতিবিদ্যাটা কী জিনিস। বিজ্ঞানের যে শাখায় প্রবাহী বস্তুকণার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তখন তাকে হাইড্রোডাইনামিক বলে বা জলগতিবিদ্যা বা উদ্গতিবিদ্যা বলে। অথবা বিজ্ঞানের যে শাখায় কোনো প্রবাহী বস্তুকণা কিভাবে থাকবে, তার প্রকৃতি কেমন হবে এবং গতি কেমন হবে এবং প্রবাহ কেমন হবে, যে জায়গায় আলোচনা করা হয় তাকে হাইড্রোডাইনামিক জলগতিবিদ্যা বা উদ্গতিবিদ্যা বলে। এরপরে আসি প্রবাহটাকে জিনিস। যদি এটা একটা বস্তু হয় তাহলে এই বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে, তাহলে মনে করি এটা একটা বস্তু, এই বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে এই বস্তুটির উপর যদি আমরা বল প্রয়োগ করি, তো এই বস্তুটির উপর বল প্রয়োগ করলে বস্তুটির মধ্যে এক ধরনের বিকলতা সৃষ্টি হবে। আর এই বিকলতা বা বলের ক্রিয়াই হচ্ছে প্রবাহ। অর্থাৎ কোনো বস্তুকণার উপর বল প্রয়োগ করা হলে তাহলে বস্তুকণাটিতে এক ধরনের বিকলতা সৃষ্টি হবে। আর এই বিকলতা বা বলের ক্রিয়া যদি সীমাহীনভাবে বাড়তে থাকে তাহলে তখন তাকে প্রবাহ বলে। আমি আবার বলছি, মনে করি এটা একটা বস্তু, এই বস্তুতে অর্থাৎ এই বস্তুকণার উপর যদি আমরা একটা বল প্রয়োগ করি তাহলে এই বস্তুতে এক ধরনের বিকলতা সৃষ্টি হবে। আর এই বিকলতা বা বলের ক্রিয়ার যদি সীমাহীনভাবে বাড়তেই থাকে তখন তাকে ফ্লো বা প্রবাহ বা প্রবাহ বলে। বিকলতাটা কি জিনিস? বিকলতা মানে হচ্ছে বস্তুর যে সাধারণ আকৃতি ছিল সেটা কিছুটা পরিবর্তন হবে। অর্থাৎ এই দেখেন, এখানে আগে একটা বস্তু ছিল, বস্তু হওয়ার পর যখন বিকলতা সৃষ্টি হবে তখন একটু বস্তুর পরিবর্তন হবে। অর্থাৎ বিকলতা হচ্ছে বস্তুর আকার কিছুটা পরিবর্তন হবে। এবার আসি প্রবাহীটা কি জিনিস। প্রবাহী হচ্ছে যে সকল বস্তুগুলো প্রবাহিত হয় সেগুলোকে প্রবাহী বা ফ্লুইড বলে। তাহলে কি, যে সকল বস্তুগুলো প্রবাহিত হয় সেগুলোকে প্রবাহী বা ফ্লুইড বলে। তাহলে প্রবাহিত হতে পারে এমন বস্তু হচ্ছে দুটি, একটা হচ্ছে তরল প্রবাহী পদার্থ, আর একটি হচ্ছে গ্যাসীয় পদার্থ। তরল প্রবাহী পদার্থগুলো হচ্ছে যেমন বিভিন্ন ধরনের তেল, শিরা, পানি, এগুলো হচ্ছে তরল প্রবাহী পদার্থ। এবং গ্যাসীয় পদার্থ হচ্ছে যেমন বিভিন্ন ধরনের গ্যাস, মিথেন গ্যাস, ইথেন গ্যাস, অর্থাৎ বিভিন্ন ধরনের গ্যাসই হচ্ছে গ্যাসীয় পদার্থ। এরপর আসি যেটি একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এবং ডাইরেক্ট ডিফারেন্সিয়াল এর মধ্যে পার্থক্যটা কি? পার্শিয়াল ডিফারেন্সিয়াল এবং ডাইরেক্ট ডিফারেন্সিয়ালের মধ্যে পার্থক্যটা হচ্ছে
যেমন আমরা যদি এখানে একটা জেড ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2x একটা সমীকরণ লিখি, তাহলে এটাকে যদি আমি পার্শিয়াল ডিফারেন্সিয়াল সাহায্যে করি, পার্শিয়াল বাই পার্শিয়াল এক্স জেড, তাহলে এই সমীকরণটাকে যদি আমি পার্শিয়াল ডিফারেন্সিয়াল করি তাহলে হবে 2x প্লাস 2y ইন্টু 1, অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়াল হচ্ছে সেটাই, অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে যার সাপেক্ষে অন্তরীকরণ করব শুধু সেটি চলক এবং বাকিটা ধ্রুবক। তাহলে এখানে জেড ইকুয়াল আমি একটা সমীকরণ লিখেছি এক্স স্কোয়ার প্লাস 2xy, তাহলে যেহেতু এখানে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়াল করতেছি অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়াল জেডকে করতেছি, তাহলে এখানে জেড এর সমীকরণ মানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy। তাহলে যেহেতু আমাদের এই পার্শিয়াল অন্তরীকরণটা হচ্ছে এক্স এর সাপেক্ষে, সে কারণে আমাদের এখানে এক্সটা চলক এবং বাকিগুলো ধ্রুবক। তাহলে আমি আবারও বলছি পার্শিয়াল ডিফারেন্সিয়ালটা হচ্ছে যার সাপেক্ষে করব সেটি চলক এবং বাকিটা ধ্রুবক। তাহলে এখানে আমি যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি সে কারণে এক্সটা হলো চলক এবং বাকিগুলো ধ্রুবক। তাহলে এখানে এক্স হচ্ছে আমাদের চলক এবং বাকিগুলো ধ্রুবক। তাহলে যেহেতু আমাদের এখানে এক্স চলক এবং বাকিগুলো ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি পাবো 2x, তারপর প্লাস যেহেতু আমাদের এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ আমরা জানি পার্শিয়াল ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে যার সাপেক্ষে সেটি চলক, তাহলে আমাদের এখানে এক্সটা চলক আর 2yটা কি ধ্রুবক। তাহলে যেহেতু এখানে 2y ধ্রুবক সেখানে 2yটা স্থির, আর এক্সকে যদি এক্সের সাপেক্ষে করি তাহলে পাবো 1। তাহলে এখন ক্যালকুলেশন করে পাচ্ছি 2x প্লাস 2y, অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়ালটা হচ্ছে যার সাপেক্ষে করব অন্তরীকরণ সেটা হচ্ছে চলক এবং বাকিগুলো ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসি ডাইরেক্ট ডিফারেন্সিয়াল, অর্থাৎ ডাইরেক্ট ডিফারেন্সিয়ালটা হচ্ছে যেমন ডি ডিএক্স জেড, তাহলে ডি ডিএক্স জেডের মানটা যদি এখানে বসাই এক্স স্কোয়ার প্লাস 2xy, তাহলে এটাকে যদি আমি ডাইরেক্ট ডিফারেন্সিয়াল করি তাহলে ডাইরেক্ট ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে হচ্ছে সবগুলোই চলক। তাহলে যদি এক্স স্কোয়ারকে করি তাহলে পাবো 2x, তারপর প্লাস 2 যেহেতু ধ্রুবক সেই কারণে ঠিক, তাহলে এক্সকে অর্থাৎ এটা আমরা ধরবো ইউ আর এটা ধরবো ভি, অর্থাৎ এক্সকে ধরবো ইউ আর ওয়াইকে ধরবো ভি। যদি তাহলে এক্সকে ইউ ধরি ওয়াইকে ভি ধরি তাহলে আমাদের এখানে সূত্র হইতেছে ইউ ভি। তাহলে ইউ ভি এর সূত্র হলো এক্স স্থির, তো ওয়াইকে এক্সের সাপেক্ষে, তো ওয়াইকে এক্সের সাপেক্ষে করলে পাবো ডি ওয়াই বাই ডি এক্স, তারপর প্লাস ওয়াই স্থির আর এক্সকে এক্সের সাপেক্ষে করলে পাবো 1। যদি ক্যালকুলেশন করি তাহলে 2x প্লাস 2, তাহলে x ইন্টু তাহলে ডিওয়াই বাই ডিএক্সকে লেখা যায় y1 প্লাস হচ্ছে y, তাহলে সমান সমান 2x প্লাস 2x y1 প্লাস হচ্ছে 2y। মূল কথা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল এবং ডাইরেক্ট ডিফারেন্সিয়ালের মধ্যে পার্থক্যটা হচ্ছে যখন পার্শিয়াল ডিফারেন্সিয়াল করব, অর্থাৎ যখন পার্শিয়াল ডিফারেন্সিয়াল করব, যখন যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়াল করব সেটি হচ্ছে চলক এবং অন্যথায় ধ্রুবক। যেহেতু এখানে এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়াল করেছি সে কারণে এখানে শুধু এক্সটা চলক এবং বাকিগুলো ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট। এবং যখন ডাইরেক্ট ডিফারেন্সিয়াল করব তাহলে তখন হলো সবগুলোই চলক। আশা করি বুঝতে পেরেছেন পার্শিয়াল ডিফারেন্সিয়াল এবং ডাইরেক্ট ডিফারেন্সিয়ালের মধ্যে পার্থক্যটা কি। এরপর আসি অবিচল প্রবাহ, এটা কি জিনিস? অবিচল প্রবাহ এবং অবিচল প্রবাহ, এই দুইটা প্রবাহ কি জিনিস? তাহলে প্রথমে আসি অবিচল প্রবাহ। তাহলে অবিচল প্রবাহটা কি জিনিস? তো অবিচল প্রবাহটা হচ্ছে যদি কোনো প্রবাহের গতি সম্পর্কিত সকল গুণাবলী সময় নিরপেক্ষ অর্থাৎ সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় না, তখন তাকে আমরা অবিচল প্রবাহ বলবো। যেমন বেগ, চাপ, ঘনত্ব, এইগুলো গতি সম্পর্কিত গুণাবলী অর্থাৎ অবিচল প্রবাহ। যেমন গতি সম্পর্কিত গুণাবলীকে ধরলাম পি, তাহলে পি ইকুয়াল গতি সম্পর্কিত গুণাবলী হচ্ছে বেগ, চাপ, ঘনত্ব, এইগুলো। তাহলে বেগ, চাপ, ঘনত্ব
ত্বরণ। এগুলো হচ্ছে আমাদের গতি সম্পর্কিত গুণাবলী, তাহলে এগুলোকে ধরলাম পি। যদি এগুলো সময়ের সাথে পরিবর্তন না হয় তখন সেগুলো অবিচল প্রবাহ। যেমন এটিকে যদি আমি সময় অর্থাৎ সময় সাপেক্ষে পরিবর্তনের হার, তাহলে যদি সময় সাপেক্ষে পরিবর্তনের হারটা আছে পার্শিয়াল বাই পার্শিয়ালটি, যেহেতু পিকে টি সাপেক্ষে অন্তর্গণ করবো তাহলে হবে পি, তাহলে অতএব পিকে টি এর সাপেক্ষে সময়ের পরিবর্তনের হার করলে হবে পার্শিয়াল পি বাই পার্শিয়াল টি, অর্থাৎ পিটাকে টির সাপেক্ষে যদি অন্তর্গ্রহণ করি তাহলে পার্শিয়াল বাই পার্শিয়াল টি। আর পি বলতে আমাদের কি, পি বলতে বেগ, চাপ, ঘনত্ব, ত্বরণ। তাহলে সাপোজ যদি আমাদের এটা বেগ হয় তাহলে বেগটা ধরে নিলাম সাপোজ 4 ms/1। তাহলে যেহেতু এখানে আমাদের টি নেই তাহলে এর মান 0, কারণ আমরা জানি অন্তরীকরণ যে কোনো অর্থাৎ অন্তরীকরণের ক্ষেত্রে সকল ধ্রুবকের মান 0। যেহেতু এখানে একটা ধ্রুবক অর্থাৎ এখানে টি নেই, সে কারণে অর্থাৎ যেহেতু এটা টির সাপেক্ষে আর এখানে টি নেই অর্থাৎ এটি ধ্রুবক, তো সে কারণে এর মান 0। অর্থাৎ গতি রিলেটেড সকল অন্তরীকরণ হবে 0, কারণ এগুলো সময়ের সাথে সাপেক্ষে পরিবর্তন হয় না। এবার আসি অবিচল প্রবাহটা কি জিনিস। অবিচল প্রবাহ, তাহলে অবিচল প্রবাহটা হচ্ছে যদি কোনো প্রবাহের গতি গুণাবলী সময়ের উপর নির্ভরশীল হয় অর্থাৎ সময়ের সাথে পরিবর্তন হয় তখন তাকে অবিচল প্রবাহ বলবো। অর্থাৎ তখন অন্তরীকরণটা 0 হবে না, তখন অন্তরীকরণ 0 হবে না। তাহলে অর্থাৎ অবিচল প্রবাহটা হচ্ছে যখন কোনো প্রবাহর গতি সময়ের সাথে পরিবর্তন হবে না অর্থাৎ সময় নিরপেক্ষ, তখন সেটাকে আমরা অবিচল প্রবাহ বলবো। আর অবিচল প্রবাহটা হচ্ছে এর উল্টা, যখন কোনো প্রবাহের গতির গুণাবলী সময়ের সাথে সাথে পরিবর্তন হবে অর্থাৎ সময়ের উপর নির্ভরশীল, তখন তাকে আমরা অবিচল প্রবাহ বলবো। এবং আরেকটা এখানে নোট হচ্ছে অবিচল প্রবাহের ক্ষেত্রে সকল অন্তরীকরণের মান 0 হবে, আর অবিচল প্রবাহের ক্ষেত্রে অন্তরীকরণের মান 0 হবে না। আশা করি বুঝতে পেরেছেন অবিচল প্রবাহটা কি জিনিস, অবিচল প্রবাহটা কি জিনিস। এরপর আসি সুষম প্রবাহটা কি। তাহলে সুষম প্রবাহটা হচ্ছে যদি কোনো প্রবাহের প্রবাহী কণার বেগ কোনো নল বা স্যালিনের প্রতিটি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে সমান থাকে তখন তাকে সুষম প্রবাহ বলে। যেমন এটা যদি আমাদের একটা নল হয় তাহলে এই নল বা স্যালিনের এই প্রতিটি প্রস্থচ্ছেদ, একটা করে প্রস্থচ্ছেদ, তাহলে প্রতিটি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে সমান থাকে, প্রতিটি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে সমান থাকে তখন তাকে আমরা সুষম প্রবাহ বলবো। আর যদি সমান থাকে না অর্থাৎ অসমান থাকে তখন তাকে অসুষম প্রবাহ বলবো। অর্থাৎ যদি কোনো প্রবাহী কণার বেগ কোনো নল, এই যে এটা একটা নল, তাহলে কোনো নল বা স্যালিনের প্রতিটি প্রস্থচ্ছেদ এর মধ্য দিয়ে সমান থাকে, যে প্রস্থচ্ছেদ, তাহলে প্রতিটি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে সমান থাকে তখন সেটাকে আমরা বলবো সুষম প্রবাহ। আর যদি প্রতিটি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কোনো নল বা স্যালিনের প্রতিটি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে সমান থাকে না তখন তাকে আমরা অসুষম প্রবাহ বলবো। তাহলে আমরা এটাকে বলবো সুষম প্রবাহ আর এটাকে বলবো আমরা অসুষম প্রবাহ। এবার আসি যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, স্রোতরেখা বা প্রবাহ রেখা এবং পথরেখাটা কি জিনিস। এটি আমাদের এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে স্রোতরেখাটা হচ্ছে আমাদের স্রোতরেখাটা হচ্ছে যদি আমাদের এটি একটি প্রবাহ রেখা হয় তাহলে এই প্রবাহ রেখার ক্ষেত্রে এই প্রবাহ কণার দিক অর্থাৎ এই প্রবাহ রেখাটি
রেখাটিতে অনেকগুলো বিন্দু আছে, ধরেন এখানে একটা বিন্দু, 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 তাহলে এই প্রবাহ রেখাটিতে অনেকগুলো বিন্দু আছে। তাহলে এই বিন্দুগুলো যদি তার পূর্ববর্তী পথ অনুসরণ করে, অর্থাৎ এই বিন্দুটি এর পূর্ববর্তী পথ অনুসরণ করে, আবার এই বিন্দুটার পূর্ববর্তী পথ অনুসরণ করে, আবার এই বিন্দুটি এর পূর্ববর্তী পথ অনুসরণ করে, আবার এই বিন্দুটি এই বিন্দুর পূর্ববর্তী পথ অনুসরণ করে, আবার এই বিন্দুর পূর্ববর্তী পথ অনুসরণ করে, তখন তাকে আমরা সেই রেখাটিকে সত্য রেখা বলব। অর্থাৎ মোট কথা হচ্ছে, কোনো একটি প্রবাহী কণা, অর্থাৎ যে রেখা কোনো প্রবাহী কণার দিক অর্থাৎ পূর্ববর্তী দিক অনুসরণ করে, তখন তাকে আমরা সেটাকে সত্য রেখা বা প্রবাহ রেখা বলবো। অর্থাৎ মূল কথা হচ্ছে, সত্য রেখা বা প্রবাহ রেখা হচ্ছে কোনো রেখা যদি তার অগ্রবর্তী কণার দিক অনুসরণ করে এবং একই বেগে চলে, তখন তাকে স্রোতরেখা বা প্রবাহ রেখা বলে। তাহলে কোনো রেখা যদি তার অগ্রবর্তী কণার দিক অর্থাৎ পূর্ববর্তী কণার দিক অনুসরণ করে, তখন তাকে স্রোতরেখা বলে, অথবা একই বেগে চলে। যেমন এখানে এই বিন্দু পথ অনুসরণ করেছে এই বিন্দু, আবার এই বিন্দুর পথ অনুসরণ করছে এই বিন্দু, অথবা এই বিন্দুর পথ অনুসরণ করেছে এই বিন্দু, এই বিন্দুর পথ অনুসরণ করেছে এই বিন্দু, অর্থাৎ পূর্ববর্তী দিক অনুসরণ করে। এবং সৌত রেখার ক্ষেত্রে সকল বিন্দুতে বেগ সমান থাকে। তাহলে এখানেও যে বেগ হবে, এখানে dx বাই ডিটি, তাহলে এখানেও একই বেগ dx ডিভাইডেড ডিটি, এখানেও একই বেগ dx ডিভাইডেড ডিটি, এখানেও একই বেগ dx ডিভাইডেড ডিটি, এখানেও বেগ dx ডিভাইডেড ডিটি, অর্থাৎ সৌত রেখার ক্ষেত্রে সকল বিন্দুতে বেগ সমান থাকে। তাহলে সৌত রেখার শর্তটা আছে, ডাইরেকশন একই হতে হবে, অর্থাৎ রেখাটা একই দিকে হতে হবে এবং বেগ সমান বা একই হতে হবে। এটা হচ্ছে সৌত রেখার শর্ত। এরপর আসি পথরেখাটাকে জিনিস। পথরেখাটা হচ্ছে কোনো নির্দিষ্ট প্রবাহী কণার গতি বর্ণিত বা নির্দিষ্ট রেখাই পথরেখা। তাহলে যেমন এটা একটা যদি প্রবাহী কণা হয়, এটির গতি যেমন হবে সেটাই হচ্ছে পথরেখা। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রবাহী কণার গতি সম্পর্কিত রেখাটাই পথরেখা। অর্থাৎ এটা যদি একটা প্রবাহী কণা হয় আর এই প্রবাহী কণার গতি কেমন হবে, এটাই হচ্ছে আমাদের পথরেখা। পথরেখার যেমন একটু আগে বললাম, সৌত রেখার ক্ষেত্রে নির্দিষ্ট বেগ থাকতে হবে, অর্থাৎ বেগ সমান হতে হবে। কিন্তু যেমন একটু আগে পড়লাম সৌত রেখার ক্ষেত্রে, তাহলে সৌত রেখার ক্ষেত্রে পড়লাম কি, যেমন একটি নির্দিষ্ট দিক থাকতে হবে এবং বেগ সমান হতে হবে। কিন্তু পথরেখার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট যে বেগ থাকতে হবে এমন কোনো কথা না, অর্থাৎ এমন কোনো কন্ডিশন নেই। অর্থাৎ এটি সরলরৈখিক, সরলরেখা বা বক্ররেখা যে কোনো হতে পারে। তাহলে সৌত রেখার ক্ষেত্রে শর্তটা হচ্ছে দিক একই হতে হবে এবং বেগ সমান হতে হবে এবং নির্দিষ্ট একটা বেগ থাকতে হবে। কিন্তু পথরেখার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কোনো বেগ থাকতে হবে না এবং রেখাটা বক্ররেখাও হবে অথবা সরলরেখাও হবে। আমি আবারও বলছি, সৌত রেখার শর্ত হচ্ছে নির্দিষ্ট দিক থাকতে হবে এবং বেগ সমান বা একই হতে হবে অথবা নির্দিষ্ট বেগ থাকতে হবে। কিন্তু পথরেখার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বেগ থাকতে হবে এমন কোনো শর্ত নেই। এটি দিক সরলরৈখিক বা সরলরেখাও হতে পারে এবং এটা বক্ররেখাও হতে পারে। এরপর আসি সৌত রেখার অন্তরক সমীকরণ এবং পথরেখার অন্তরক সমীকরণটা কি জিনিস। সৌত রেখার
অন্তরক সমীকরণটা হচ্ছে, শতরেখার অন্তরক সমীকরণটা হচ্ছে dx ডিভাইডেড dt ইকুয়াল dy বাই v ইকুয়াল dz বাই w, অর্থাৎ এটি হচ্ছে আমাদের শতরেখার অন্তরক সমীকরণ। এবং পথরেখার অন্তরক সমীকরণটা হচ্ছে পথরেখার অন্তরক সমীকরণ। পথরেখার অন্তরক সমীকরণটা হচ্ছে dx ডিভাইডেড dt ইকুয়াল হচ্ছে u, dy বাই dt ইকুয়াল হচ্ছে v এবং dz বাই dt ইকুয়াল হচ্ছে w। তাহলে এটি হচ্ছে আমাদের স্রোতরেখার অন্তরক সমীকরণ এবং এটি হচ্ছে পথরেখার অন্তরক সমীকরণ। এরপর আসি প্রবাহী কণার বেগ। প্রবাহী কণার বেগটা কি জিনিস? তাহলে প্রবাহী কণার বেগকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। প্রবাহী কণার বেগ কিউ ইকুয়াল হচ্ছে ইউআই প্লাস ওয়াইজে প্লাস ডাব্লুকে। এরপর আসি প্রবাহী কণার ত্বরণটা কি জিনিস? তাহলে প্রবাহী কণার ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রবাহী কণার ত্বরণটা হচ্ছে এ ইকুয়াল এ এক্স আই প্লাস এ ওয়াইজে প্লাস এ জেডকে। অথবা প্রবাহী কণার ত্বরণকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, কিন্তু এ ইকুয়াল ডেল কিউ বাই ডেল টি প্লাস ইউ ডেল কিউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল কিউ বাই ডেল ওয়াই প্লাস ডাব্লু ডেল কিউ বাই ডেল জেড। তাহলে প্রবাহী কণার ত্বরণকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ এভাবেও আমরা প্রকাশ করতে পারি, আবার এভাবেও প্রকাশ করতে পারি। তাহলে আমাদের এই প্রবাহী কণার ত্বরণ দুটোই আমাদের ম্যাথে প্রয়োজন হবে। তাহলে আমরা প্রবাহী কণার ত্বরণ এই সূত্রটি মনে রাখবো, আবার এই সূত্রটাই মনে রাখবো। এখন শতরেখার সমীকরণ আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি শতরেখার সমীকরণটা কিভাবে নির্ণয় করব। যেমন যদি কিউ ইকুয়াল এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস প্লাস টু এ জেডকে হয়, তাহলে শতরেখা বা পথরেখার সমীকরণটা হবে। তাহলে আমরা এই মানটিকে কিউ ইকুয়াল ইউআই প্লাস ওয়াইজে প্লাস যে ডাব্লুকে আছে, অর্থাৎ প্রবাহী কণার বেগটা আছে, সেইটার সাথে তুলনা করব। তাহলে সেইটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে পাইতেছি ইউ ইকুয়াল এক্স, ভি ইকুয়াল এটা হচ্ছে ভি, তাহলে ভি ইকুয়াল পাইতেছি এ ওয়াই আর ডাব্লু ইকুয়াল পাইতেছি টু এ জেড। তাহলে আমরা যখন প্রবাহী কণার বেগ কিউ ইকুয়াল এটা লিখব, তখন আমরা এই প্রবাহী কণার বেগ কিউটার সাথে যে মানটা প্রশ্নে উল্লেখিত থাকবে ওইটার সাথে তুলনা করে ইউ ভি ডাব্লুর মান বের করব। অর্থাৎ আমরা যখন শতরেখা এবং পথরেখার সমীকরণ নির্ণয় করব, তখন আমাদের একটি কিউ এর মান প্রশ্নে উল্লেখিত দেওয়া থাকবে এবং সেই মানটিকে আমরা প্রবাহী কণার বেগ কিউ ইকুয়াল এই মানটির সাথে তুলনা করে ইউ ভি ডাব্লুর মান বের করবো। সরি, এটা হবে ভি, এটা ইউ আই প্লাস হবে ভি জে প্লাস ডাব্লুকে। তাহলে এখানে তাহলে ইউ এর মান, ভির মান, ডাব্লুর মান আমরা শতরেখা এবং পথরেখার ক্ষেত্রে এইভাবে বের করব। তাহলে এখানে ইউ ভি ডাব্লুটা হচ্ছে একটা বেগের অংশক। তাহলে ইউ ভি ডাব্লুগুলো হচ্ছে এখানে বেগের অংশক। তাহলে আমরা বুঝতে পারলাম বেগের অংশকটা কি জিনিস। তাহলে ইউ এবং ভি এবং ডাব্লুটা হচ্ছে বেগের অংশক। তাহলে অতএব আমাদের শতরেখার সমীকরণ কি জানি? শতরেখার সমীকরণ জানি কি ডিএক্স
ডিএক্স এখানে সত্যরেখার সমীকরণ আমরা জানি ডিএক্স ডিভাইডেড কত ইউ ইকুয়াল ডিওয়াই ডিভাইডেড বি ইকুয়াল ডিজেড বাই ডাব্লু, এটা হলো সত্যরেখার সমীকরণ। তো এখানে সত্যরেখার সমীকরণ এখানে হবে ইউ, তাহলে সত্যরেখার সমীকরণ হলো ডিএক্স ডিভাইডেড ইউ ইকুয়াল ডিওয়াই ডিভাইডেড ভি ডিজেড বাই ডাব্লু। এখন এই মানগুলো আমরা বসাবো, তাহলে ডিএক্স ইকুয়াল ইউ এর জায়গায় এক্স, ডিওয়াই ভির জায়গায় হলো এ ওয়াই, আর ডিজেড ডাব্লুর জায়গায় হলো 2az। এইগুলো থেকে আমরা প্রথমে এই দুটো নিয়ে ক্যালকুলেশন করে একটা মান বের করব, আবার এর শেষের দুটোকে ক্যালকুলেশন করে একটা মান পাবো। এই মানগুলোই হচ্ছে আমাদের সত্যরেখা। এরপর পথরেখার সমীকরণ আমরা জানি ডিএক্স ডিভাইডেড ডিটি ইকুয়াল হচ্ছে ইউ, ডিওয়াই বাই ডিটি ইকুয়াল হচ্ছে ভি এবং ডিজেড বাই ডিটি ইকুয়াল হচ্ছে ডাব্লু। তাহলে এখন ডিএক্স বাই ডিটি ইকুয়াল ইউর স্থলে ইউর মানটা বসাবো, অর্থাৎ এক্স, ডিওয়াই বাই ডিটি ইকুয়াল হচ্ছে ভির স্থলে ভির মানটা বসাবো, অর্থাৎ এ ওয়াই, আর ডিজেড ডিভাইডেড ডিটি অর্থাৎ ডাব্লুর স্থলে ডাব্লুর মানটা অর্থাৎ 2az বসাবো। তাহলে আমাদের পথরেখার সমীকরণ হচ্ছে ডিএক্স ডিভাইডেড ডিটি ইকুয়াল ইউ, ডিওয়াই ডিটি ইকুয়াল ভি, আর ডিজেড ডিভাইডেড ডিটি ইকুয়াল হচ্ছে ডাব্লু। তাহলে এখন পথরেখার ক্ষেত্রে আমরা ইউর স্থলে ইউর মান বসালাম, অর্থাৎ এক্স, আবার ডিওয়াই ডিভাইডেড ডিটি ইকুয়াল ভির স্থলে ভির মান বসালাম, অর্থাৎ এ ওয়াই, আবার ডিজেড ডিভাইডেড ডিটি ইকুয়াল ডাব্লু স্থলে বসালাম 2az। তাহলে এগুলিকে সমাধান করে যে মান পাবো সেটাই আমাদের পথরেখা বের হবে। আমরা যখন সমাধান করব তখন বুঝবো কীভাবে সমাধান করতে হয়, আরও ক্লিয়ার হবে। এখন আপনারা জাস্ট শুধু সূত্রগুলো মনে রাখবেন, সত্যরেখার সমীকরণটা কি, পথরেখার সমীকরণটা কি, প্রবাহী কণার বেগটা কি, প্রবাহী কণার ত্বরণটা কি, এগুলো মনে রাখবেন। তাহলে আমি সুবিধার্থে আপনাদের আবারও এইগুলো সূত্র দেখাই দিতেছি। দেখেন আমি এখানে নোট করে রেখেছি খাতায়। তাহলে এখানে হলো সত্যরেখা বা প্রবাহ রেখাটাকে জিনিস আমরা শিখে এসেছি একটু আগেই, পথরেখাটাকে জিনিস আমরা এটাও শিখে এসেছি, এবং সূত্রগুলো এখন একটু আপনাদের দেখাই দিতেছি সুবিধার্থে। তাহলে প্রবাহী কণার বেগ, তাহলে প্রবাহী কণার বেগটা হচ্ছে কিউ ইকুয়াল ওয়াই প্লাস ভিজে প্লাস ডাব্লুকে, তাহলে প্রবাহী কণার বেগের সূত্র এটা আমাদের মনে রাখতে হবে। এবং প্রবাহী কণার ত্বরণ এ ইকুয়াল এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেডকে, এটাও আমাদের মনে রাখতে হবে। আবার প্রবাহী কণার ত্বরণ আরেকটা হচ্ছে এ ইকুয়াল ডেল কিউ বাই ডেল টি প্লাস ইউ ডেল কিউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল কিউ বাই ডেল ওয়াই প্লাস ডাব্লু ডেল কিউ বাই ডেল জেড। অর্থাৎ প্রবাহী কণার ত্বরণ এ ইকুয়াল আমাদের এই সূত্র মনে রাখতে হবে, আবার প্রবাহী কণার ত্বরণ এ ইকুয়াল এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের ম্যাথ করতে গেলে প্রয়োজন হবে। এরপর সত্যরেখার অন্তরক সমীকরণ তা হচ্ছে ডিএক্স ডিভাইডেড ইউ ইকুয়াল ডিওয়াই ডিভাইডেড ভি ইকুয়াল ডিজেড বাই ডাব্লু। এরপর পথরেখার অন্তরক সমীকরণটা হচ্ছে ডিএক্স ডিভাইডেড ডিটি ইকুয়াল ইউ, ডিওয়াই বাই ডিটি ইকুয়াল ভি এবং ডিজেড ডিভাইডেড ডিটি ইকুয়াল ডাব্লু। তাহলে এটি হচ্ছে আমাদের সত্যরেখার সমীকরণ, এটি হচ্ছে আমাদের পথরেখার সমীকরণ, এটি হচ্ছে প্রবাহী কণার বেগ ইউ ইকুয়াল সূত্রটা, প্রবাহী কণার ত্বরণ এ ইকুয়াল হলো এই সূত্র, আবার প্রবাহী কণার ত্বরণ এ ইকুয়াল এই সূত্র, প্রবাহী কণার ত্বরণের এর দুইটা সূত্র। তাহলে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে ভালো করে। এবার আসি প্রবাহী কণার বেগ বা বেগ নির্দেশক সমীকরণ, অর্থাৎ প্রবাহী কণার বেগটা। তাহলে প্রবাহী কণার বেগ আগে করলাম ইউ ইকুয়াল ওয়াই প্লাস ভিজে প্লাস ডাব্লুকে, সেটাই লিখেছি। এরপর দেখেন এখানে আমি একটু আগে যে দেখাইলাম সত্যরেখার সমীকরণ এবং পথরেখার সমীকরণ কীভাবে নির্ণয় করবো। দেখেন উদাহরণটা হলো যদি কিউ ইকুয়াল এ এক্স আই প্লাস এ ওয়াই জে মাইনাস 2az কে হয় কিউ ইকুয়াল, তখন সত্যরেখা বা পথরেখার সমীকরণ হবে তখন কি, আমি একটু আগেই বললাম কিউর মান যেটা থাকবে সেটাকে প্রবাহী কণার বেগ যে কিউ আছে ওইটার সাথে তুলনা করে ইউ ভি ডাব্লিউ বের করবো। তাহলে আমরা এই মানটি আমাদের দেওয়া আছে প্রশ্নে, তাহলে এই মানটি থেকে আমরা এই যে এই মানটার সাথে তুলনা করবো। তাহলে এই মানটার সাথে তুলনা করি তখন আমরা ইউ ইকুয়াল পাবো এ এক্স, ভি ইকুয়াল পাবো এ ওয়াই, আর ডাব্লিউ ইকুয়াল পাবো মাইনাস 2az। তাহলে এখানে ইউ ভি ডাব্লিউটা হলো বেগের অংশ।
তাহলে অতএব সূত্রকার সমীকরণ হবে, সূত্র হলো dx বাই ইউ, তাহলে ইউ এর স্থলে x, আবার dy বাই ভি, ভি এর স্থলে y, আর dz বাই ডাব্লিউ, ডাব্লিউ এর স্থলে এটা। তাহলে এটা হলো আমাদের সূত্রকার সমীকরণ। এবং পথরেখার সমীকরণটা হবে dx ডিভাইডেড dt ইকুয়াল ইউ, তাহলে ইউ এর স্থলে ax বসালাম, dy ডিভাইডেড dt ইকুয়াল ভি, ভি এর স্থলে y বসালাম, dz ডিভাইডেড dt ইকুয়াল ডাব্লিউ, ডাব্লিউ এর স্থলে -2z বসালাম, কারণ ডাব্লিউ মান -2z। এখন আমরা এই মানগুলোকে যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ প্রথম দুইটা থেকে ক্যালকুলেশন করব, এরপর শেষ দুইটি থেকে ক্যালকুলেশন করে দুইটা সমীকরণ বের করব, ওই দুইটা সমীকরণ থেকেই আমরা সূত্রকার সমীকরণ পাবো। আবার এই পথরেখার সমীকরণ ক্ষেত্রে এই মানটিকে ক্যালকুলেশন করব, আবার এই মানটিকে ক্যালকুলেশন করব, এই মানটিকে ক্যালকুলেশন করব, আলাদাভাবে করলে আমরা পথরেখার সমীকরণ পাবো। আমরা যখন ম্যাথ করব তখন আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। তাহলে আপনাদের শুধু এই সূত্রগুলো মনে রাখতে হবে, সূত্রকার সমীকরণটা কি, পথরেখার সমীকরণটা কি, প্রবাহী কণার ত্বরণটা কি, প্রবাহী কণার বেগটা কি, এইগুলো মনে রাখতেই হবে। এগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনাদের ম্যাথে কোনো সমস্যা হবে না। এরপর আমাদের আরও বেশ কিছু সূত্র আছে, সেগুলো মনে রাখতে হবে। তা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কে এফ এক্স ওয়াই জেড টি ইকুয়াল 0 একটি তল যদি হয়, তাহলে এখানে এফ এক্স ওয়াই জেড টি ইকুয়াল 0 তলটিকে সীমানা তল বলবো, অর্থাৎ এই যে তলটা আছে এই তলটাকে আমরা সীমানা তল বলবো। অর্থাৎ এই তলটাকে তখনই সীমানা তল বলা হবে, অর্থাৎ এফ এক্স ওয়াই জেড টি ইকুয়াল 0 তলটিকে তখনই সীমানা তল বলা হবে যদি পার্শিয়াল এফ বাই পার্শিয়াল টি প্লাস ইউ, পার্শিয়াল এফ বাই পার্শিয়াল এক্স প্লাস ভি, পার্শিয়াল এফ বাই পার্শিয়াল ওয়াই প্লাস ডাব্লিউ, পার্শিয়াল এফ বাই পার্শিয়াল জেড ইকুয়াল 0 হয়। তাহলে আমরা একটি তলকে তখনই সীমানা তল বলতে পারবো যখন এই মানটা ইকুয়াল 0 বের হবে। তাহলে যদি সীমানা তলটা স্থির হয় তাহলে এগুলো পৃথকভাবে, অর্থাৎ এই মানটা পৃথকভাবে 0 হবে আর এই সকল মানের সমষ্টি ইকুয়াল 0 হবে। তাহলে যদি সীমানা তলটা স্থির হয় তাহলে আমাদের এইটা আলাদাভাবে 0 হবে আর এই সবগুলো মিলে 0 হবে, অর্থাৎ এই সবগুলো যোগফল মিলে 0 হবে আর এটা শুধু আলাদাভাবে 0 হবে যখন এই সীমানা তলটা স্থির হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে সেই বেগ বিভব, তাহলে বেগ বিভবকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি। তাহলে বেগ বিভবটা হচ্ছে যদি টি সময় একটি প্রবাহ কণার বেগ কিউ ইকুয়াল ইউ ভি ডাব্লিউ এবং একটি স্কেলার ফাংশন ফাই হয়, তাহলে কিউ ইকুয়াল মাইনাস ডেল ডট ফাই, এখানে ফাইটা হচ্ছে বেগ বিভব বা বেগ ফাংশন এবং ইউ ভি ডাব্লিউ হলো বেগের অংশ। বেগ বিভব বা বেগ ফাংশন প্রবাহে বিদ্যমান থাকবে যখন কিউ ইকুয়াল মাইনাস ডেল ডট কিউ সত্যটি সিদ্ধ করবে। তাহলে যখন কিউ ইকুয়াল মাইনাস ডেল ডট ফাই সত্যটি সিদ্ধ করবো তখনই বুঝবো আমরা বেগ বিভব বা বেগ ফাংশন প্রবাহে বিদ্যমান আছে। এবার স্রোত ফাংশন, তাহলে স্রোত ফাংশনটাকে সাই দ্বারা প্রকাশ করা হয় এবং বেগের অংশ ইউ ভি ডাব্লিউ আমরা জানি। তাহলে যদি স্রোত ফাংশন সাই এবং বেগের অংশ ইউ ভি ডাব্লিউ এবং বেগ বিভবকে আমরা জানি ফাই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে বেগ বিভব ফাই হয়, তাহলে আমরা লিখতে পারি বেগের অংশক এবং স্রোত ফাংশনের মধ্যে সম্পর্ক, অর্থাৎ বেগের অংশক বলতে ইউ ভি ডাব্লিউ এবং স্রোত ফাংশন বলতে সাই। তাহলে ইউ ভি ডাব্লিউ এবং সাইয়ের মধ্যে আমাদের সম্পর্কটা হচ্ছে, তাহলে ইউ ইকুয়াল মাইনাস পার্শিয়াল সাই বাই পার্শিয়াল আই এবং ভি ইকুয়াল পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স। অর্থাৎ যখন আমরা কোনো অংশের স্রোত ফাংশনের সাথে বেগের অংশের সম্পর্ক থেকে ম্যাথ করব তখন আমাদের ইউ সমান এইটা হবে, ভি সমান এইটা সূত্র হবে, মনে রাখতে হবে। এরপরে সেই বেগের অংশের সাথে যখন বেগ বিভবের সম্পর্ক, তাহলে একটু আগে বললাম বেগের অংশের সাথে স্রোত ফাংশনের সম্পর্ক অর্থাৎ সাইয়ের সম্পর্ক, এবারে সেই বেগের অংশের সাথে বেগ বিভব অর্থাৎ ফাইয়ের সম্পর্ক যখন হবে তখন ইউ ইকুয়াল মাইনাস পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স এবং ভি ইকুয়াল মাইনাস পার্শিয়াল সাই বাই পার্শিয়াল ওয়াই, এটা মনে রাখতে হবে। তাহলে দেখেন এই দুটো আমাদের মনে রাখার উপায় হচ্ছে, যেহেতু আমাদের স্রোত ফাংশন সাই তাহলে উপরে দুইটাতে পার্শিয়াল সাই হবে এবং ইউ এর ক্ষেত্রে পার্শিয়াল আই বাই এবং ভির ক্ষেত্রে পার্শিয়াল এক্স হবে এবং ইউ এর ক্ষেত্রে মানটা হবে মাইনাস আর এটার ক্ষেত্রে হবে প্লাস। আর বেগের অংশের সাথে যখন বেগ বিভব পড়বে তখন ইউ এর স্থলে তখন এক্স এর সাপেক্ষেই হবে এবং ভিটাকে ওয়াই সাপেক্ষেই হবে আর দুটাতে মাইনাস হবে। এভাবে আপনারা মনে রাখতে পারেন। এখন আসি আরেকটা সূত্র যা আমাদের ম্যাথে খুবই প্রয়োজন হবে, অর্থাৎ এই সূত্রটা মনে রাখতে হবে, যখন অবিচ্ছিন্নতা সত্যের সমীকরণ সিদ্ধ করবে কিনা তখন কীভাবে বুঝবো, যখন কোনো প্রশ্নে প্রবাহী কণার বেগের অংশ ইউ ভি ডাব্লিউ এর মান দেওয়া থাকবে এবং বলা হবে গতিটা সম্ভব কিনা, তখন আমাদের দেখতে হবে অবিচ্ছিন্নতার সত্য সিদ্ধ করে না কিনা। তাহলে অবিচ্ছিন্ন সত্য সমীকরণ তখনই সিদ্ধ করবে যখন
পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল এক্স প্লাস পার্শিয়াল বি বাই পার্শিয়াল আই প্লাস পার্শিয়াল ডাব্লিউ বাই পার্শিয়াল জেড এর মান 0 হবে, অর্থাৎ এইটার যোগফল 0 হবে। পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল এক্স বলতে এক্স এর সাপেক্ষে ইউকে অন্তরীকরণ, ভিকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ, ডাব্লুকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করার পর এই তিনটার মান যখন যোগ করে যোগফল 0 আসবে তখন আমরা বুঝবো অবিচ্ছিন্নতার শর্ত সিদ্ধ করে। এখন আমাদের প্রশ্নে ডাইরেক্ট বলতে পারে অবিচ্ছিন্নতার শর্ত সিদ্ধ করে না যাচাই করো, তখন আমাদেরকে এই ইউটাকে এক্স এর সাপেক্ষে, ভিটাকে ওয়াই সাপেক্ষে, ডাব্লুটাকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করে যোগ করার পর যদি 0 আসে তাহলে বুঝবো অবিচ্ছিন্নতার শর্ত সিদ্ধ করে। অথবা এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে, দেখাও যে গতিটা কি সম্ভব কিনা, অথবা দেখাও যে গতিটা সম্ভব। তাহলে যদি বলে দেখাও যে গতিটা সম্ভব তাহলে আমাদের অবশ্যই অবিচ্ছিন্নতার শর্ত সিদ্ধ করে সেইটা আমাদের বের করতে হবে। আর যদি প্রশ্নে বলে দেখাও যে গতিটি সম্ভব কিনা, তাহলে যদি আমাদের অবিচ্ছিন্নতার শর্ত সিদ্ধ করে তাহলে আমাদের গতিটি সম্ভব হবে, আর যদি সিদ্ধ না করে তাহলে গতিটি সম্ভব হবে না। তাহলে এরপর এখানে আরেকটা নোট দিয়ে রেখেছি, পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল এক্স পার্শিয়াল বি বাই পার্শিয়াল জেড প্লাস পার্শিয়াল ডাব্লিউ বাই পার্শিয়াল জেড ইকুয়াল টু 0 হয় তাহলে গতিটি সম্ভব, আর অন্যথায় সম্ভব হবে না। আরেকটা সূত্র, গুরুত্বপূর্ণ সূত্র যা আমাদের ম্যাথেই প্রয়োজন হবে, একটা ঘূর্ণায়মান এবং অঘূর্ণায়মান। তাহলে প্রশ্ন বলবে দেখাও যে এটি ঘূর্ণায়মান না অঘূর্ণায়মান। তাহলে ঘূর্ণায়মান বা এবং অঘূর্ণায়মান কীভাবে বুঝবো, তাহলে এটার নাম হচ্ছে জিটা, অর্থাৎ এটা হচ্ছে এই চিহ্নটার নাম জিটা। তাহলে ঘূর্ণায়মান এবং অঘূর্ণায়মানের ক্ষেত্রে জিটা এক্স ইকুয়াল পার্শিয়াল ডাব্লিউ বাই পার্শিয়াল আই মাইনাস পার্শিয়াল ভি বাই পার্শিয়াল জেড, জিটা ওয়াই ইকুয়াল পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল জেড মাইনাস পার্শিয়াল ডাব্লিউ বাই পার্শিয়াল এক্স, এবং জিটা জেড ইকুয়াল পার্শিয়াল ভি বাই পার্শিয়াল এক্স মাইনাস পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল ওয়াই ইকুয়াল হচ্ছে 0। তাহলে যদি 1, 2 এবং 3 নং সমীকরণের মান 0 হয় তাহলে অঘূর্ণায়মান, আর না হলে ঘূর্ণায়মান। অর্থাৎ যদি এই মানগুলো 0 হয়, অর্থাৎ এর মান বসার পর যদি 0 আসে, আবার এর মান বসার পর যদি 0 আসে, এর মান বসার পর যদি 0 আসে, অর্থাৎ ডাব্লুকে ওয়াই সাপেক্ষে, ভিকে জেডের সাপেক্ষে করার পর ওই দুটা মান বিয়োগ করে যদি 0 আসে, আবার ইউকে জেডের সাপেক্ষে ডাব্লুকে এক্সের সাপেক্ষে করার পর যদি বিয়োগ করে মান 0 আসে, আবার ভিকে এক্সের সাপেক্ষে ইউকে ওয়াই সাপেক্ষে করার পর বিয়োগ করার পর যদি 0 আসে তাহলে বুঝবো আমরা এই গতিটা অঘূর্ণায়মান, আর যদি 0 না আসে তাহলে ঘূর্ণায়মান। অথবা যদি আমাদের পার্শিয়াল ডাব্লিউ বাই পার্শিয়াল ওয়াই ইকুয়াল পার্শিয়াল ভি বাই পার্শিয়াল জেড, অর্থাৎ এই মানটা সমান হয়, আবার এই মানটা সমান হয়, এবং এই মানটা সমান হয়, তাহলে বুঝবো গতিটি অঘূর্ণায়মান। আর যদি সমান না হয় তাহলে বুঝবো গতিটি ঘূর্ণায়মান। তাহলে আমরা সহজ জিনিস মনে রাখবো, এই পার্শিয়াল ডাব্লিউ বাই পার্শিয়াল ওয়াই, অর্থাৎ ডাব্লুকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব এবং ভিকে জেডের সাপেক্ষে অন্তরীকরণ করব, করার পর যদি এই দুইটার মান সমান বের হয় তাহলে বুঝবো অঘূর্ণায়মান। অনুরূপভাবে এইটা সমান, এইটা সমান হলে বুঝবো গতিটি অঘূর্ণায়মান। অর্থাৎ গতিটি অঘূর্ণায়মানের ক্ষেত্রে এই মানগুলো বের করার পর দেখতে হবে এইটা মান সমান, এইটা মান সমান, এইটা মান সমান কিনা। যদি এই ক্ষেত্রে এই সবগুলো মান সমান হয়, অর্থাৎ এইটার ক্ষেত্রে এইটা সমান, আবার এইটা সমান এইটা সমান এইটা যদি সমান বের হয় তাহলে বুঝবো গতিটি অঘূর্ণায়মান, আর সমান বের না হলে গতিটি ঘূর্ণায়মান। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখার উপায়, অর্থাৎ কোনটা নিয়ে কাজ করব। তাহলে এখানে ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড, তাহলে যখন আমরা যেটা এক্স বের করার নিয়ম হচ্ছে, যখন আমরা যেটা এক্স বের করবো তখন এটা বাদ, তাহলে এটা বাদ দিলে তখন হচ্ছে কি ভি জেড আর হচ্ছে ডাব্লু ওয়াই, অর্থাৎ এইটা আর এইটাকে ক্রস গুণন করবো। তাহলে ভিটা আর ডাব্লুটা, অর্থাৎ ইউ ভি ডাব্লুর মানগুলো উপরে আর চলকগুলো নিচে লিখবো। তাহলে এখানে ডাব্লুটাকে ওয়াই সাপেক্ষে সেখানে পার্শিয়াল ডাব্লু বাই পার্শিয়াল ওয়াই, আর ভিটাকে জেডের সাপেক্ষে সেখানে পার্শিয়াল ভি বাই পার্শিয়াল জেড। অনুরূপভাবে যখন যেটা ওয়াই নেবো তখন এইটা বাদ, তাহলে এইটা বাদ দিলে তখন কি ইউটাকে জেডের সাপেক্ষে, তাহলে ইউটাকে যেহেতু জেডের সাপেক্ষে আর ডাব্লুটাকে যেহেতু এক্সের সাপেক্ষে, তাহলে আমরা জানি চলকগুলো নিচে লিখতে হয়। তাহলে জেড আর এক্সটা নিচে আর ইউ আর ডাব্লুটা উপরে, তাহলে লিখতে পারি পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল জেড মাইনাস হলো পার্শিয়াল ডাব্লু বাই পার্শিয়াল এক্স। অনুরূপভাবে যখন যেটা জেড বের করবো তখন কি এইটা বাদ, তাহলে এইটা বাদ দিলে তখন পাইতেছি ইউটাকে ওয়াই সাপেক্ষে, তাহলে পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল ওয়াই মাইনাস পার্শিয়াল ভি বাই পার্শিয়াল এক্স, অথবা লিখতে পারি পার্শিয়াল ভি বাই পার্শিয়াল এক্স মাইনাস পার্শিয়াল
ইউ বাই পার্শিয়াল, অর্থাৎ এটা আমাদের মনে রাখার উপায়। অর্থাৎ আমরা ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এইভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বের করবো কি, প্রথম ক্ষেত্রে কি এইটা বাদ দেবো, তো যেহেতু প্রথম ক্ষেত্রে এক সেখানে আমরা এইটা বাদ দিয়ে এইটা বের করবো। অনুরূপভাবে দ্বিতীয় ক্ষেত্রে মাঝেরটা বাদ দেবো, অনুরূপভাবে তৃতীয় ক্ষেত্রে এইটা বাদ দেবো। বাদ দিলে আমরা কী মান বের করবো তা আমরা সহজেই বুঝতে পারবো। সাপোজ এখানে যেটা এক্স যেটা ওয়াই যেটা জেড না দিয়ে আমরা এই নিয়মে করলাম, তখন এই নিয়মে করতে গেলে আমরা কার মান প্রথমে বের করবো, কীভাবে বোঝো, তাহলে আমরা আমাদের মনে রাখতে হবে প্রথমে এইটা বাদ, তাহলে এইটা বাদ দিলে তখন এইটা থেকে একটা মান পাবো। তারপর দ্বিতীয় ক্ষেত্রে তাহলে যখন প্রথম ক্ষেত্রে এইটা বাদ তখন আমরা কী পাবো, তখন এইটা আর এইটা পাবো। তো তখন আমরা লিখবো পার্শিয়াল বি বাই পার্শিয়াল জেড ইকুয়াল পার্শিয়াল ডাব্লিউ বাই পার্শিয়াল ওয়াই, তাই না? তাহলে সেইটার মান বের করবো, অর্থাৎ পার্শিয়াল বি বাই পার্শিয়াল জেড এবং পার্শিয়াল ডাব্লিউ বাই পার্শিয়াল ওয়াই এর মান বের করার পর যদি সমান হয় তাহলে বুঝবো অগুণের মান। অনুরূপভাবে আবার মাঝেরটা বাদ দেবো, তাহলে মাঝেরটা বাদ দিলে তখন কি পার্শিয়াল বি বাই পার্শিয়াল জেড আর পার্শিয়াল ডাব্লিউ বাই পার্শিয়াল এক্স বের করবো, বের করার পর যদি সমান বের হয় তাহলে বুঝবো অগুণের মান। আবার 3 নম্বরের ক্ষেত্রে তখন কি এই তৃতীয়টা বাদ দেবো, তৃতীয়টা বাদ দিয়ে কার মান বের করবো, পার্শিয়াল ইউ বাই ডিভাইডেড পার্শিয়াল ওয়াই এবং পার্শিয়াল ভি বাই পার্শিয়াল এক্স এর মান বের করবো। বের করার পর দেখবো যে সমান হয় অঘূর্ণায় মান আর সমান না হলে ঘূর্ণায় মান। তাহলে আমাদের অঘূর্ণায় মান নির্ণয়ের ক্ষেত্রে কয়টা মান বের করবো, 6টা মান বের করবো। 6টা মান কীভাবে বের করবো আমরা এইভাবেই বুঝবো। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আমি এই অধ্যায়ের ম্যাথ নিয়ে আলোচনা করব। আপনারা ম্যাথ করার আগে এই বেসিক ক্লাসটি আগে দেখে আসবেন, তাহলে আপনাদের ম্যাথ বুঝতে অনেক সহজ হবে। আজ এ পর্যন্তই।